আমাদের ওই পচা ডোবায় চিংড়ি চাষ করব। বিশাল বিশাল চিংড়ি মাছ ভেসে বেড়াচ্ছে। অথচ এগুলোর উপর এখন আর আমার কোনো অধিকার নেই। বাপ কখনো বাপকেও ছাড়ে না। এমন বড় বড় চিংড়ি পুরো বাজারে আর পাবেন না। নিয়ে যান, নিয়ে যান। কাহিনী তো কেবল শুরু করলাম রে। এই দেখ মা, কত বড় চিংড়ি। এই কি হে কানাই, ভর দুপুরে এভাবে পচা ডোবাটার সামনে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কোনো কাজকর্ম নেই বুঝি? আর বলবেন না মহাজন মশাই, হাতের কাজটা চলে গেছে, এখন আর কোনো কাজ পাচ্ছি না। তা ভাগ্যকে দোষ দিয়ে বসে আছে এখানে। কাজের সমস্যা তো পুরো গ্রামেই চলছে। তা এভাবে বসে না থেকে এক কাজ কর, তুই আজ থেকে আমার বাড়ি চল, সেখানে আমার গরুটাকে দেখাশোনা করবি। এই বিপদের দিনে আপনার সাহায্য আমি কোনোদিন ভুলবো না। আপনি যান, আমি কাল সকাল থেকে আপনার বাড়ি কাজে যাব। আশা করি কিছু হবে না। তুমি ভাত বাড়ো কবিতা, আমি স্নান করে আসি নদী থেকে। পরের দিন সকালে কানাই মহাজনের বাড়ি যায়। মহাজনের গোয়াল ঘরের পাশে কানাই গরুকে ঘাস খাওয়াচ্ছিল। খা খা, অনেক কচি ঘাস জন্মেছে। তোর জন্য এই অকালের দিনে একটু কাজ জুটলো কপালে। মহাজন মশাই, আপনি ওই কানাইকে আবার কেন নিজের বাড়িতে কাজে নিলেন? হ্যাঁ, ও এর আগে আপনাকে কতবার অপমান করেছে, ভুলে গেলেন? আমি কিছুই ভুলিনি রে হরি, আমার সব মনে আছে। কানাইকে আমি এমনি এমনি দয়া দেখানোর মানুষ নই। এর পেছনে একটা বড় চাল আছে আমার, সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি। ও আচ্ছা, তবে আপনার মনে কি বুদ্ধি খেলেছে মহাজন মশাই? একটু খোলসা করে বলুন না, আমিও শুনি। আমার নজর পড়েছে কানাইয়ের ওই পচা ডোবাটার ওপর। আমি চাই যে কোনো উপায় ওই জায়গাটা নিজের করে নিতে। তো একটা মতলব বের করতো। শুনুন, আপনার তো কানাইয়ের কাছে কোনো দেনা পাওনা নেই, তাহলে কিভাবে দখল করবেন? তবে হ্যাঁ, আমার মাথায় একটা মোক্ষম বুদ্ধি এসেছে। বাবা বাবা, কি বুদ্ধি, জলদি বল দেখি হরি। যদি কাজ হাসিল করতে পারিস তোকেও বড় বকশিস দেব। আপনি আপনার গরুটা আজ রাতে আমাকে দিয়ে দিন, আমি ওটাকে দূরে সরিয়ে লুকিয়ে রাখবো, আর সকালে দোষ দেব কানাইয়ের ওপর, বলবেন ব্যাটা চুরি করে বিক্রি করে দিয়েছে। বুদ্ধিটা তো বেশ জবরদস্ত, কিন্তু হরি তুই আবার লোভের বসে সত্যি সত্যি আমার গরুটা চুরি করে পালিয়ে যাবি না তো? আরে মহাজন মশাই, আপনার জিনিস চুরি করার মতো সাহস কি আর আছে এই হরি রে? আমি শুধু কানাইকে ফাঁসানোর জন্য নাটক করব। কানাই, এই নে তোকে আজকের বেতন দিলাম, আরো অগ্রিম কিছু দিয়ে দিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না মহাজন, এই বিপদের দিনে আমায় এত টাকা দিচ্ছেন। ধন্য আমি। আমি তবে বাজার করে বাড়ি যাই। কাহিনী তো কেবল শুরু করলাম রে। কানাই মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে বাজার থেকে অনেক বাজার করে। এরপর মনের আনন্দে বাড়ি ফেরে। কই গো কবিতা, দেখে যাও কত বাজার নিয়ে এসেছি। মহাজন মশাই আমাকে আজ বেশ কিছু টাকা অগ্রিম দিয়েছেন। ও কি, এত বাজার! সব টাকা একদিনেই খরচ করে ফেললে বুঝি? আরে না গো, আমি ভাবছি বাকি কিছু টাকা দিয়ে আমাদের ওই পচা ডোবায় চিংড়ি চাষ করব। এটা তো খুব ভালো কথা। পচা ডোবাটা অমন খালি পড়ে না থেকে ওটাতে মাছ চাষ হলে আমাদের কিছু বাড়তি আয় হবে। বাহ বাবা, তোমার এই বুদ্ধিটা কিন্তু দারুণ। বাজারে এখন চিংড়ি মাছের অনেক দাম, আমরা ভালো লাভ করতে পারবো। তাহলে আর দেরি করবো না, কাল সকালে ডোবাটা পরিষ্কার করে পোনা নিয়ে আসবো। যাই, মহাজনের বাড়ির গোয়াল ঘর থেকে গরুটা নিয়ে আসি, পরবর্তীতে গরুটা তো আমারই থাকবে, বোকা মহাজন বুঝতেই পারবে না।
এই চোর, ধর 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 বেটাকে। সন্ধ্যা রাতে আবার গোয়াল ঘর থেকে চুরি করা? দাঁড়া দাঁড়া। আরে মহাজন চুপ করুন চুপ করুন, আমি হরি গো, আপনার কথাতেই তো কাজ করছি। দিনের বেলা গরু সরালে মানুষ টের পাবে না। ও হরি, তা আগে বলবি না? বাসটা নিয়েছিলাম মাথায় বাড়ি দেওয়ার জন্য, আর একটু হলে তো বাড়ি পড়ে যেত। তখন আর এমন বুদ্ধিদাতা পেতেন না। আপনি কি নাক ডেকে ঘুমান, আমি গরু সরাচ্ছি। কাল শুধু অভিনয়টা ঠিক করে করবেন। পরের দিন ভোরে কানাই পচা ডোবায় নেমে কচুরিপানা সরিয়ে পরিষ্কার করতে শুরু করে। এরপর মহেশকে সাথে নিয়ে গলদা চিংড়ির পোনা এনে ডোবায় ছাড়তে থাকে। নে লক্ষ্মীরা, তোরা তাড়াতাড়ি বড় হয়ে যা, তোদের হাত ধরেই যেন আমার ভাগ্য ফেরে। কই রে মালামা, নে নে তুইও পোনা ছাড়, আমার আবার মহাজনের বাড়িতে যেতে হবে। যা যা ছোট্ট পোনারা, এই ডোবায় তোরা তাড়াতাড়ি বড় হবি। আমি তোদের প্রতিদিন যত্ন নিব। এই যে চোরের ঘরের চোর কানাই, আমার বাড়িতে এসে তুই শেষে এই কাজ করলি? হ্যাঁ, আমার লক্ষ্মী গরুটাকে রাতে কোথায় সরিয়ে রেখেছিস বল? এ কি বলছেন মহাজন মশাই? আমি তো কাল সন্ধ্যায় কাজ শেষ করে সোজা বাড়ি চলে গিয়েছিলাম। আমি আপনার গরু চুরি করতে যাব কেন? তোর মতো চোরেদের মুখের কথা আমি বিশ্বাস করি না। তুই ছাড়া আর কেউই রাতে আমার গোয়াল ঘরে ঢোকেনি। সৃষ্টিকর্তা সাক্ষী মহাজন মশাই, আমি চোর নই। আপনি দরকার হলে আমার বাড়ি খুঁজে দেখতে পারেন, আমি আপনার গরুর কিছুই জানি না। অত কান্নাকাটি করে লাভ নেই, সব কথা শুনে রাখ। যতক্ষণ না আমার গরু ফেরত পাচ্ছি, তোদের এই ডোবা আজ থেকে আমার দখলে থাকবে। ওটা ছাড়া তোর দেবার মতো কিছুই নেই। এটা নিয়ে নিলে থাকবি কোথায়? এ কি বলছেন মহাজন মশাই? ওটা করবেন না। আমি আজ সকালে আমার জমানো সব টাকা দিয়ে চিংড়ির পোনা ছেড়ে এলাম। ডোবা যখন আমার, তখন ওই ডোবার ভেতরে চিংড়ি মাছও এখন থেকে আমার। তুই শুধু সেখানে শ্রমিকের মতো কাজ করবি আর পারিশ্রমিক পাবি। তা না করলে গরু চোরের দায় তোকে গ্রাম ছাড়া করবো। আমার সব শেষ হয়ে গেল। ঠিক আছে মহাজন, আপনার কথাই মেনে নিলাম। হায় সৃষ্টিকর্তা, নিজের ডোবায় নিজের কাজের লোক হয়ে থাকতে হবে। খেলাটা বেশ জমে উঠেছে দেখছি। হ্যাঁ, এভাবে কানাইয়ের কষ্টের দিনগুলো কাটতে থাকে। অনেক দিন চলে যায়। এদিকে সেই পচা ডোবাতে চিংড়িগুলো অনেক বড় হতে থাকে। একদিন কানাই চিংড়িগুলোকে খাবার দিচ্ছিল। মাছগুলো কত বড় হয়ে গেছে, অথচ এগুলোর ওপর এখন আর আমার কোনো অধিকার নেই। সব মহাজনের। কত যত্ন করে বড় করলাম তোদের। ওরে বাবারে, কানাই দাদার পচা ডোবায় এত বড় বড় চিংড়ি হয়েছে, দেখেই তো জিভে জল চলে আসছে। যে কোনো উপায়ে এই মাছ খেতে হবে, কানাই দাদা সহজে দেবে না। আরে মিনু যে, এসো এসো, এই পিঁড়িটাতে বসো। অনেকদিন পর আমাদের বাড়িতে এলে। এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। তোমরা তো এখন বড় লোক হয়েছো, আমাদের আর খোঁজই নাও না। ওভাবে বলো না মিনু, তোমার ভাইয়ের হাতের কাজটা চলে যাওয়ায় আমরা খুব চিন্তায় ছিলাম, তাই কারো বাড়ি যাওয়ার সময় পাইনি। আচ্ছা কথা ছাড়ো, আসার সময় তোমাদের ডোবায় দেখলাম বিশাল বিশাল চিংড়ি মাছ ভেসে বেড়াচ্ছে, তা আমাদের তো একটাও খেতে দিলে না। কি যে বলো দিদি, মাছগুলো তোমার দাদাই ছেড়েছিল, কিন্তু মহাজনের গরু চুরি গেছে বলে সে জোর করে আমাদের ডোবার মাছ কেড়ে নিয়েছে। এখন নিজের ডোবায় পরের জন্য চিংড়ি চাষ করছে তোমার ভাই। তোমরা বাহানা করছো, বললেই হলো ডোবা তোমাদের আর মাছ নাকি মহাজনের। আসলে তোমরা কিপটে, মাছ দিতে চাও না তাই বানিয়ে বলছো। আচ্ছা চলি, মাছ লাগবে না। মিনু, ও মিনু, তুমি ভুল বুঝছো। যা, কি হলো, বেচারি না বুঝেই চলে গেল। যেতে দাও মা, সবাই আসে শুধু যার যার ইচ্ছে পূরণ করতে। সকলের মনেই যে শুধু লোভ আর হিংসায় ভরা।
বোকা কানাই গাছ আচ্ছা ফাঁসানো গেছে বুঝেছিস? আমার গরু আছে, আবার কানাই চিংড়ি ভরা ডোবাটাও হাতিয়ে নিলাম। হে আপনার যা বুদ্ধি, তার কাছে কানাই বেটা এই সুনোপুটি মাত্র। তা যা বলেছিস মদন, আমাদের কুটবুদ্ধির সামনে কেউ টিকতে পারবে না। আর তাহলে শেষ পর্যন্ত মদনের বাড়ি আমার গরুটা রেখেছিস? বা বেশ 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 মদন, যত্নে রাখিস, মোটা টাকা পাবি। কি যে বলেন কর্তা, আমাকে দেওয়ার শিয়ালকে মুরগি দেওয়া একই কথা। তো কি বললাম, খুব যত্নে রাখবো, কোনো চিন্তা করেন না। কি আশ্চর্য! মহাজনের সাদা গরুটা মদন চোরের উঠোনে বাঁধা কেন? এদিকে মহাজন আর হরি কাকাই বা ওখানে দাঁড়িয়ে কি করছে? বুঝতে পেরেছি, এটা ওদেরই চাল। হাই উপরবালা, আমার মতো গরিবকে তুমি এত কষ্ট কেন দিলে? আমার সব চিংড়ি মাছ মহাজন নিয়ে নিল। এগুলো কিছুদিন পর বাজারে তুলবে। এ দৃশ্য আমি দেখব। বাবা, ও বাবা, তুমি আর কেঁদো না, তোমার কোনো দোষ নেই গো। আর ওই চিংড়ি মাছগুলো সব তোমারই, কেউ নিতে পারবে না। দেখো। কি বলছিস মালা? মহাজন তো পুরো ডোবাটাই দখল করে নিয়েছে। এখন ওই মাছ ধরলে আমাকে যে গ্রাম ছাড়া করবে। আমি নিজের চোখে দেখে এলাম, মহাজনের গরুটা মদন চোরের উঠোনে বাঁধা। মহাজন আর হরি কাকাই ওটাকে ওখানে লুকিয়ে রেখেছে তোমায় ফাঁসাতে। তার মানে মহাজন জেনে বুঝে আমাকে চোরের অপবাদ দিয়ে আমার ডোবা কেড়ে নিয়েছে। দাঁড়া, আজ আমি চিংড়ি তুলে বাজারে বিক্রি করতে যাব, দেখি কি আটকায়। একদম ঠিক সিদ্ধান্ত বাবা। আর শোনো, আমাদের মোড়ল মশাইও আজ গ্রামে ফিরেছেন। এবার আর কেউ আমাদের ঠকাতে পারবে না। মালার কথায় সাহস ফিরে পেয়ে কানাই ডোবায় নেমে অনেকগুলো চিংড়ি ধরে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। এমন বড় সাইজের চিংড়ি দেখে আশেপাশে অনেক খদ্দের আসতে থাকে। আসুন আসুন, একদম টাটকা আমার নিজের ডোবার চিংড়ি। দেখে যান বাবু, এমন বড় বড় চিংড়ি পুরো বাজারে আর পাবেন না। নিয়ে যান নিয়ে যান। আরে বাহ, চিংড়িগুলো তো বেশ। আমায় 2 কিলো দাও তো দাদা, আর এই নাও টাকা। এই নিন আপনার 2 কিলো চিংড়ি, খেয়ে দেখবেন কেমন স্বাদ। কি রে কানাই, তুমি এখানে মাছের ঝুড়ি নিয়ে বসে খদ্দের ডাকছো? তা বলি, এত চিংড়ি মাছ কোথায় পেলে শুনি যে বাজারে এসে বিক্রি করতে হচ্ছে? কেন হরিদা, চোখ থাকতে অন্ধসাহ্য কেন? এগুলো আমার নিজের হাতে, আমার নিজের ডোবায় চাষ করা চিংড়ি মাছ। তোমার এত বড় সাহস কানাই, মহাজন মশাইয়ের ডোবার চিংড়ি তুমি লুকিয়ে তুলে এনে বাজারে বিক্রি করছো? চলো চলো, আজ তোমাকে মহাজনের কাছে নিয়ে গিয়ে আচ্ছা শিক্ষা দেবো। মুখ সামলে কথা বলো হরিদা, আমি সব সত্য জেনে গেছি। মহাজনের কোনো গরু চুরি হয়নি, ওটা তো মদন চোরের বাড়িতে তোমরা লুকিয়ে রেখেছো। আর সে কথা মহাজন নিজেও খুব ভালো করেই জানে। কি 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 যাতা কথা বলছো তুমি? গরুর কথা আবার এখানে আসছে কোথা থেকে? আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি কোনো মিথ্যা বলছি না। আমি যে এখনো এই জালিয়াতির কথা নিয়ে গ্রামের প্রধান মোড়ল মশাইয়ের কাছে যাইনি, এটাই তোমাদের বড় কপাল। এবার পথ ছাড়ো, আমাকে মাছ বিক্রি করতে দাও। না না, এখানে কিছু বলা যাবে না, আশেপাশে অনেক লোক ভিড় করে ফেলেছে, কেটে পড়ি। এ কি সোনালি রে, ওই কানাই তো আমাদের সব চালাকি ধরে ফেলেছে। ও এখন বাজারে মাছ বিক্রি করছে। ওকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। দেখ তো হরি, সন্ধেবেলা এই পথ দিয়ে কে যায়, ডাক দে। দেখি কানাই সৎবোন মিনু আর তার স্বামী যোগু। ও যোগু, এদিকে আসো, মহাজন ডাকছেন। মেনু, জানো তো তোমার ভাই পচা ডোবায় কত বড় বড় চিংড়ি চাষ করে বিক্রি করছে? তোমাদের কিছুই দেয়নি, আমি সে খবরও পেয়েছি। তা তোমাদের মনে কোনো ক্ষোভ নেই? মহাজন মশাই, আপনি ঠিক কথাই বলেছেন। সেদিন গিয়েছিলাম, আপনার ডোবা এটা বলে তাড়িয়ে দিল। চলুন ওর অহংকার ভেঙে দিই, ও যেন একটা মাছও বিক্রি করতে না পারে। ঠিক বলেছ মেনু। এক কাজ কর যোগু, তুই আর মেনু আজ রাতে গোপনে কানাই ডোবায় বিষ ঢেলে দে। সব চিংড়ি মাছ ভেসে উঠলে কানাই জব্দ হবে। হ্যাঁ মহাজন,
এই বুদ্ধিটা সেরা। কানাইয়ের খুব বার বেড়েছে, আজ রাতে ওর ডোবার সব মাছ সাবার করে দিচ্ছি। গভীর রাত, পুরো গ্রাম যেন নিথর হয়ে গেছে। কানাইয়ের সেই ডোবাটায় আপন মনে চিংড়িগুলো খেলা করছে। ঠিক সেই মুহূর্তেই বিষের বোতল হাতে যোগু আর মিনু আসে আর বোতল খুলে বিষ ঢালতে শুরু করে। পরপর বেশি করে পর, এই বিষ পুরো পুকুরে ছড়িয়ে পড়। তাই তো বড় বোতলটাই কিনে এনেছি। হয়েছে, এখন চলো, আশেপাশে কেউ দেখে ফেললে আমাদের বিপদ হবে। কাজ শেষ, এখন শুধু মরা চিংড়ি দেখার অপেক্ষা। এই বিষাক্ত জলের কারণে আমার সারা শরীর জ্বলছে। কোন পাপিষ্টরা আমার এই শান্ত ডোবার জলে বিষ ঢাললো? বেশ তো ছিলাম এতদিন। না না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। এভাবে এভাবে আর থাকা যাচ্ছে না। জাদুঘরী শক্তি দিয়ে আমি এই জলের সমস্ত বিষ শুষে নিচ্ছি। আর যারা এই অন্যায় করছে তাদের আমি এমন শাস্তি দেব যা তারা সারা জীবন মনে রাখবে। এ কি দেখছি মহাজন, এ বেটা যোগু তো কাল মনে হয় বিষ দেয়নি ঠিক মতো। একটা মাছও মরেনি, আরো বেড়েছে মনে হচ্ছে। হাই হাই হাই, এ কি করে সম্ভব? বাজার থেকে বড় বিষের শিশিটা কিনে এনেছিলাম, সবটুকু বিষ ঢেলেছি। এ তো জাদু করে ডোবা মনে হচ্ছে গো মহাজন। ওই কানাই তো কোনোভাবেই সোজা আঙুলে ঘি তুলতে দিচ্ছে না রে। আর তাই এক ভণ্ড সাধুকে আজ হাত করতে হবে। সে আজ এই ডোবাকে অভিশপ্ত ঘোষণা করে কানাইকে গ্রাম ছাড়া করার ব্যবস্থা করবে। জবরদস্ত চাল চেলেছেন মহাজন। সাধু বাবার মুখের কথা শুনে গ্রামের লোকেরা যখন ভয়ে কাঁপবে, তখন কানাই নিজেই ডোবা ফেলে একবারে জান নিয়ে গ্রাম ছেড়ে পালাবে। এই বেটা চুপ কর, তুই আসল সাধু নাকি? যে আসল সাধুর মতো মন্ত্র পড়ছিস? আরে বাবু, মন্ত্র না পড়লে কেউ বিশ্বাস করবে নাকি? ওরে জলদি কর, গ্রামের সব মানুষকে খবর দিয়ে এই ডোবার ধারে ডেকে নিয়ে আয়। আজ এই সাধুর মুখ থেকে ডোবার অলক্ষণে কথা শুনলে মোড়ল নিজেই কানাইকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আপনি একদম চিন্তা করবেন না মহাজন মশাই, আমি এখনই পুরো গ্রাম মাথায় তুলে সবাইকে ডেকে আনছি। আজ কানাই জারি জুরি একেবারে শেষ করে দেব। মহাজনের কথা মতো হরি গ্রামে গিয়ে মোড়ল সহ সবাইকে ডেকে নিয়ে আসে। আমার সাধু ডেকে জালিয়াতি করা, এই অন্যায়ের জন্য আপনাকে এখনই কানাইকে 5,000 টাকা জরিমানা দিতে হবে। ওরে বাবারে, অবস্থা তো বেগতিক। এখান থেকে না গেলে আমিও ধরা খেতে পারি। আমি ভাগি। হরি, তোরও নিস্তার নেই। মহাজনকে সাহায্য করেছিস, তাই কানার এই ডোবা যতদিন পচা থাকবে তুই পরিষ্কার করবি। ওপরওয়ালা, তুমি সত্যি আছো। আজ মোড়ল মশাইয়ের বিচারে আমরা গরিবরা আমাদের হকের পাওনা সম্মান ফিরে পেলাম। কি বলো কবিতা? একদম ঠিক বিচার হয়েছে মোড়ল মশাই। আমাদের কষ্টের ডোবা আর সাধের চিংড়ি মাছগুলো শেষ পর্যন্ত আমাদের কাছেই রইলো। দেখলে তো বাবা, পাপ কখনো বাপকেও ছাড়ে না। মহাজন আর হরি কাকা যেমন চাল চেলেছিল, ভাগ্যের ফেরে তাদের ঠিক তেমনই শাস্তি হলো। হাই 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 রে, গ্রামের মহাজন পর্যন্ত এই সকলের সামনে 5,000 টাকা জরিমানা করতে হলো। লজ্জা লজ্জা। চুপ কর বেটা, সব তোর জন্য হয়েছে। তোকে 20 কেনার টাকা দিলাম, দে দে দে, ফেরত দে। কাজ করতে পারিসনি বলে এমন দশা আজ। আর বেটা ভণ্ড সাধুরও যে কি হয়েছিল বুঝলাম না। থাক না মহাজন, যা হয়ে গেছে ভুলে যান। এখন কি করা যায় তাই ভাবুন, নইলে সারা বছর ওই পচা ডোবা পরিষ্কার করতে হবে আমাকে। একটা কুবুদ্ধি এসেছে, আজ রাতেই বড় একটা জাল নিয়ে চলুন, এই কানাইদার ডোবা একদম ছাপ করে দেব। হ্যাঁ, তোর কথাই ঠিক। ওরে জালের ব্যবস্থা কর, আজ রাতেই কাজ শেষ করতে হবে। গভীর রাত, একটা বড় জাল নিয়ে হরি, যোগু আর মহাজন মিলে কানাইয়ের সেই পচা ডোবার কাছে যায়। জরিমানার ওই টাকা তো জানটা কয়লা করে দিল রে হরি। আজ রাতে কানাই ডোবার সব বড় বড় চিংড়ি জাল দিয়ে তুলে বাজারে বেচে তবেই আমার শান্তি।
একদম ঠিক কথা মহাজন মশাই, লোকসান তো আমাদের উসুল করতেই হবে। কানাই এখন নাক ডেকে ঘুমোচ্ছে, এই সুযোগে জলদি কাজটা সেরে ফেলি। এই যে যোগু, জালের এক পাশটায় ধরো দেখিনি। হরি আর যোগু জাল ছুটতেই ডোবার জল তোলপাড় হয়ে যায়। বিকট হাসির শব্দে জল থেকে সেই জল ভূত বের হয়ে আসে। ভূতকে দেখে সবাই জাল ফেলে কাঁপতে থাকে। ওরে বাবা রে, এ যে দেখছি সত্যি সত্যি ভূত রে। এত বড় ভূতের ধাবায় যা আমরা ভূত হয়ে মরে যাবো, একেবারে মরে ভূত হয়ে যাবো। বাবা ওরে বাড়ি বাবা রে। তোদের লোভের কি কোনো শেষ নেই রে পাপিষ্টরা। একটু আগে সাধু বাবার কাছে থাপ্পড় খেয়েও তোদের শিক্ষা হলো না, আবার এসেছিস গরিবের মাছ চুরি করতে। ওরে বাবা রে, ভূত! মহাজন পালান, এটা জ্যান্ত জল ভূত, এখানে থাকলে আমাদের আর রক্ষা নেই। ওরে বাবা, কে জানতো এখানে সত্যি ভূত থাকে? আর মহাজনের কথা শোনা যাবে না। ভূত মহাশয়, আমাকে ছেড়ে দিন। তোদের আজ আমি মারবো না, কিন্তু এমন শিক্ষা দেব যা তোরা জীবনে ভুলবি না। তোদের এই চোরের হাত দুটো আজ থেকে পঙ্গু হয়ে থাকবে, যদি না তোরা কানাইয়ের পা ধরে ক্ষমা চাস। দুয়াই বাবা ভূত, আমাদের ছেড়ে দাও। আমরা আর কোনোদিন কানাইয়ের মাছ চুরি করবো না, কোনোদিন লোভ করবো না। কাল সকালে আমরা কানাইয়ের পা ধরে ক্ষমা চাইবো। ঠিক আছে, তবে এই রাতটুকু পচা ডোবার ওপরে ঝুলে থাক। কানায় ধরে না নামালে এভাবেই থাকতে হবে। পরের দিন সকালবেলা মিনু কানাইয়ের বাড়ি গিয়ে হাজির হয়। কান্নার স্বরে কানাইকে ডাকতে থাকে। ও কানাই দাদা, জলদি বাইরে এসো, বড় সর্বনাশ হয়ে গেছে গো। মহাজনদের সাথে আমার স্বামীটাও শূন্যে ঝুলে আছে। কি বলছিস রে মিনু? শূন্যে ঝুলে আছে? এটা কি করে সম্ভব? কাল রাতে তোমার ডোবায় মাছ চুরি করতে গিয়ে ভূতের কবলে পড়ে। এখন নাকি তুমি না নামালে তারা কেউই নামাতে পারবে না। এটা শুনে কানাই, মালা আর কবিতা দ্রুত মিনুর সাথে যায়। সেখানে গিয়ে দেখে অনেক মানুষ ভিড় করে আছে। যোগু, হরি আর মহাজন ডোবার উপর শূন্যে ভাসছে। কানাই হাত দিয়ে তাদের ধরতেই নিচে পড়ে যায়। কানাই রে, আমাদের ক্ষমা করে দে ভাই। আমরা তোর উপর অনেক অন্যায় করেছি। আমাদের তুই মাপ না করলে আমাদের এই হাত দুটো আর কোনোদিন সোজা হবে না রে। হ্যাঁ গো কানাই, কাল রাতে লোভের বসে আমরা তোমার ডোবার মাছ চুরি করতে গিয়েছিলাম, আর ডোবার জলভূত আমাদের হাত পা দুটো করে পঙ্গু করে দিয়েছে। ক্ষমা না করলে এই হাত আর ভালো হবে না। ঠিক আছে, আপনারা যখন নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমার পচা ডোবায় ভূত আসলো কোথা থেকে? বাবা, যারা ভালো মানুষ অনেক সময় সৃষ্টিকর্তা তাদের সাহায্য করার জন্য নানান রূপে নানা কিছুকে পাঠিয়ে দেন। হয়তো পাপীদের কাছে ভূত রূপে আসে, আর ভালোদের কাছে দেবতা রূপে। বাহ 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 বাহ, আমাদের মালামাল সুন্দর একটা কথা বলেছে। কি গ্রামবাসীরা, কথাটার অর্থ বুঝতে পেরেছো তো? বুঝে থাকলে সকলেই ভালোভাবে থাকবে, এবার একটা মহাজনদের মতো হতে যাবে না। না থাক মোড়ল মশাই, আজই আমি একটা সুন্দর দিনে নিজেই ঘোষণা করলাম, সকলে মিলে চিংড়ি ডোবার পাশে চিংড়ির তরকারি রেঁধে খাবো। এই দেখ মা, কত বড় চিংড়ি, তোর জন্য কয়টা ধরবো সেটা বল। আর শুধু আমার জন্য না, এই পচা ডোবার চিংড়ি যে পুরো গ্রামের জন্য। কি বলেন মোড়ল কাকু? কানাইয়ের মেয়েটা সত্যি একটা লক্ষ্মী মেয়ে। সকলেই তাই বলে গো কাকু, তোমরা কি বলো?